আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বিথি আক্তার, আর আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একদম নতুন এবং চমকপ্রদ একটি গল্প নিয়ে। গল্পের একদম শুরুতেই আমরা একটা ভয়ঙ্কর ছড়া শুনতে পাই, যার অর্থ দাঁড়ায় ট্রলরা কোনো সাধারণ প্রাণী নয়। ওরা তৈরি মাটি আর পাথর দিয়ে। ওদের হাড় বরফের মতো হিম শীতল, আর বুকের ভেতর আছে এক তুষারে ঢাকা নিথর হৃদয়। এরপর ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হয় ট্রলদের অন্ধকার ইতিহাস। একসময় ছিল যখন ট্রল আর মানুষ একসাথে শান্তিতে বসবাস করত, কিন্তু সেই শান্তি বেশি দিন টেকেনি। নরওয়েতে খ্রিস্টান ধর্মের আগমনের পর মানুষদের জোরপূর্বক ধর্মান্তরিত করার দায়িত্ব দেয়া হয় এক রাজাকে, ওলাফ দ্য হোলি। তারপর শুরু হয় এক নির্মম অধ্যায়। খ্রিস্টানরা ট্রল শিকার শুরু করে দেয়। তারা ট্রলদের জোর করে সূর্যের আলোতে টেনে আনে, কারণ সূর্যের আলোয় ট্রলরা বাঁচতে পারে না। আলো ছুলেই তারা মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হয়। শিকারের আগে চার্চে জোরে জোরে ঘণ্টা বাজানো হতো। এই হত্যাযজ্ঞ চলতে চলতেই চার্চের ঘণ্টার শব্দ ট্রলদের কাছে পরিণত হয় মৃত্যুর সংকেতে। আর অল্প সময়ের মধ্যেই খ্রিস্টানরা পুরো নরওয়েতে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে। এভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যায় ট্রলদের যুগ। এই ভয়ঙ্কর ছড়া আর গল্পটাই এক বাবা তার ছোট মেয়েকে পড়ে শোনাচ্ছিল, আর সেই মেয়েটির নাম নোরা টিটম্যান। হ্যাঁ বন্ধুরা, এই নোরাই আগের ট্রল মুভির মেইন লিড ক্যারেক্টার। তার মানে এখন আমরা দেখছি নোরার শৈশব, তার অতীত। আর এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় এই ঘটনার পর নোরার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যেই এক ক্রনিক রোগে মারা যায়। কাট টু 30 বছর পর বর্তমান সময়। আগের মুভির ঘটনার পর নোরা এখন একা থাকে ইয়োটনহ্যামের স্টেনবু নামের শহরে। ঠিক তখনই তার চেম্বারে হাজির হয় আন্দ্রে ইসাকসেন। আন্দ্রে জানায় সে আবার সরকারের হয়ে কাজ শুরু করেছে। নতুন প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিসভা, সবাই আগের চেয়ে নাকি অনেক ভালো। কিন্তু নোরা একেবারেই বিশ্বাস করে না। সে বলে, গভর্নমেন্টের লোক মানেই একরকম, ওরা কখনোই ভালো হতে পারে না। নোরা সরাসরি না করে দেয়। ঠিক তখনই আন্দ্রে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করে। তাদের দখলে একটা ট্রল আছে। এই একটা শব্দই যথেষ্ট। ট্রল শব্দটা শোনা মাত্র নোরা রাজি হয়ে যায়। এখানে আমরা কিছু সূক্ষ্ম ডিটেল দেখতে পাই। নোরার কাছে রাখা একটা পাথর, যেটা আগের ট্রলের শরীরের অংশ। পাথরে পরিণত হওয়ার সময় সেই ট্রলের একটা টুকরো নিজের কাছে রেখে দিয়েছিল। তার ঘরে ছিল অসংখ্য বই, ট্রল, লোককথা আর পৌরাণিক ইতিহাস নিয়ে। এমনকি আন্দ্রের লেখা বইটাও, যেটা দেখে আন্দ্রে ভীষণ খুশি হয়। কিন্তু নোরা ঠান্ডা গলায় বলে, সময়ই পায়নি পড়ার। দেয়ালে ঝোলানো ছবিগুলোতে দেখা যায় আগের ঘটনার জন্য পুরো দোষটাই নোরার ঘাড়ে চাপানো হয়েছিল। এরপর নোরা আর আন্দ্রে হেলিকপ্টারে করে পৌঁছে যায় এক গোপন গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে, ভিমকক পাওয়ার স্টেশনে। এখানেই তারা জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিরোজ অফ টেলিমার্ক অপারেশন হয়েছিল, সেটা শুধু হেভি ওয়াটার ধ্বংসের জন্য ছিল না, ওটা ছিল ট্রলদের সঙ্গে সরাসরি জড়িত। আর ঠিক তখনই আমাদের সামনে প্রকাশ পায় ভিমকক ফ্যাসিলিটির গভীরে বন্দী এক বিশাল ট্রল, জীবিত কিন্তু গভীর ঘুমে। তার নাম ইয়োটুন। ট্রলের চারপাশে লাগানো ইউভি লাইট। একটা ভুল হলেই 1 সেকেন্ডে পাথর। কিন্তু নোরা যখন লিফট দিয়ে ট্রলের মুখের সামনে যায় আর গুনগুন করে একটা সুর তোলে, ঠিক তখনই ট্রলের চোখ খুলে যায়। এই এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় নোরা ট্রলদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর যা হয় তা এক কথায় নরক। কন্ট্রোল রুমে আতঙ্ক, ইউভি লাইট অন করার চেষ্টা, কিন্তু এক গ্লাস কফি সব শেষ করে দেয়। শর্ট সার্কিট, লাইট কাজ করে না। ইয়োটুন তার শিকল ছিঁড়ে বেরিয়ে আসে। নোরা কোনো মতে বাঁচে, কিন্তু প্রফেসর ভ্যাঙ্গেল এক মুহূর্তে পিষে মারা যায়, আর ইয়োটুন মুক্ত হয়ে পাহাড়ের দিকে এগিয়ে যায়।
শেষ দিকে ট্রলটা পৌঁছে যায় এমন একটা জায়গায় যেখানে শত শত মানুষ স্কি করছে, নাইট ক্লাবে চলছে পার্টি, আর ঠিক তখনই ইউটুন ক্লাবের ছাদটা তুলে ফেলে। আর মুহূর্তের মধ্যেই ইয়োটুন তার ভয়ঙ্কর রূপ দেখানো শুরু করে। সে একের পর এক মানুষকে তুলে নিয়ে জ্যান্ত খেয়ে ফেলতে থাকে। চারপাশে শুধু চিৎকার, রক্ত আর আতঙ্ক। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে হাজির হয় ক্রিস আর আমিরের হেলিকপ্টার। দুই দিক থেকে তারা ট্রলটার চারপাশে চক্কর দিতে থাকে, আর উপর থেকে ফেলা হয় ইউভি লাইট। ইউভি আলো ট্রলের গায়ে পড়তেই ইয়োটুন আগুনের মতো জ্বলতে শুরু করে। সে ব্যথায় চিৎকার করে, পাহাড় কেঁপে ওঠে তার গর্জনে। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। ইয়োটুন আশেপাশের বৈদ্যুতিক পোলগুলো উপড়ে একটার পর একটা হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। এই আক্রমণের শিকার হয় আমিরের হেলিকপ্টার। হেলিকপ্টারটা কন্ট্রোল হারিয়ে ফেলতেই শেষ মুহূর্তে আমির শুধু ক্রিসকে বলে, তোমার সাথে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল। এরপর মুখে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পর মুহূর্তেই হেলিকপ্টারটা বিকট শব্দে ক্র্যাশ করে। আমির শহীদ হয়। এই দৃশ্য দেখে ইয়োটুন আকাশ ফাটানো গর্জন করে এবং সেখান থেকে সরে যায়। আমিরের মৃত্যু ক্রিসকে একেবারে ভেঙে দেয়, কারণ সে শপথ করেছিল এই ফাইটে সে আর কাউকে হারাবে না। আগের মুভিতেও তার চোখের সামনে নোরার বাবা মারা গিয়েছিল, আর আজ তার ভাইয়ের মতো বন্ধু আমিরকেও সে বাঁচাতে পারল না। ক্রিস নিজেকে পুরোপুরি অসহায় মনে করতে থাকে। ঠিক তখনই নোরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে, এই ইয়োটুন ট্রলটা স্বাভাবিক ট্রলদের মতো আচরণ করছে না, এটা অস্বাভাবিকভাবে অত্যন্ত অ্যাগ্রেসিভ। নোরার মতে ট্রলরা সাধারণত এমন হিংস্র হয় না। এই আচরণের কারণ জানতে হলে ট্রলের সাথে কথা বলতে হবে, কিন্তু মানুষ তো ট্রলের সাথে কথা বলতে পারে না। ঠিক তখনই নোরা বলে সে এমন একজনকে চেনে যে ট্রলের সাথে কথা বলতে পারে। এই কথার পর আর দেরি না করে নোরা, ক্রিস, আন্দ্রে আর রাদানি একটা রেস্ট্রিক্টেড মিলিটারি এরিয়াতে চলে যায়। সেখানে পাহাড়ের ভেতরে লুকিয়েছিল একটা গুহা, আর এই গুহার ভেতরেই ছিল সেই রহস্যময় সত্তা যে ট্রলের সাথে কথা বলতে পারে। আর সে আর কেউ নয়, সে নিজেও একটা ট্রল। এখানেই রিভিল হয় এক বড় সত্য, নোরা এতদিন ধরে গোপনে একটা ট্রলের সাথে যোগাযোগ রেখে আসছিল। এই জায়গাটা আর্মি বহুবার সার্চ করেছিল, কিন্তু কখনোই ট্রল খুঁজে পায়নি, কারণ ট্রলরা পাহাড়ের সাথে এত নিখুঁতভাবে মিশে যেতে পারে যে তাদের কোনো হিট সিগন্যাল, কোনো পালস কিছুই ধরা পড়ে না। এই গুহাটা আসলে ছিল একটা প্রাচীন ফাঁদ। মানুষ তৈরি করেছিল ট্রল কিংকে মারার জন্য। ভেতরে ছিল পাথরের তৈরি বিশাল বিশাল কাঁটা। প্রতিটা কাঁটার গায়ে খোদাই করা খ্রিশ্চান সিম্বল, যাতে ট্রলের ক্ষত আরও ভয়ঙ্কর হয়। একসময় মানুষ ট্রল কিংয়ের বাচ্চাকে কিডন্যাপ করে এখানে আটকে রাখে। বাচ্চাকে বাঁচাতে এসে ট্রল কিং এই ফাঁদে পড়ে যায়, যদিও সে কোনো মতে প্রাণে বেঁচে যায় এবং 3 বছর আগে পালিয়ে যায়। আর সেই ট্রল কিংই আগের মুভির সব ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, ট্রল কিংয়ের সেই বাচ্চার কি হয়েছিল? উত্তরটা ভয়ঙ্কর। ওই বাচ্চাটা বেঁচে আছে এবং বড় হয়ে এখনও এখানেই থাকে। নোরা এবার তার হাতে থাকা ট্রল স্টোন ব্যবহার করে। ট্রলের শরীর থেকে পাওয়া সেই পাথর দিয়ে সে একটা বিশেষ শব্দ তোলে। এই শব্দ শুনেই পাহাড় কাঁপিয়ে একটা ট্রল নোরার সামনে এসে দাঁড়ায়। এই ট্রলটা ছিল শান্ত, ভদ্র আর দয়ালু। নোরা তার সামনে গিয়ে আবার সেই সুর গুনগুন করে। অবাক করার মতোভাবে ট্রলটাও ভারী কণ্ঠে সেই সুরে সাড়া দেয়। গানের মাধ্যমে নোরা আর ট্রলটা এক ধরনের যোগাযোগ স্থাপন করে। পুরো কথা না বুঝলেও তারা একে অপরের অনুভূতি বুঝতে পারছিল। বাকি 3 জন এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। নোরা জানায় এই ট্রলটাই ট্রল কিংয়ের সন্তান, আর সে এর নাম রেখেছে বিউটিফুল। নোরা বিউটিফুলের কাছে সাহায্য চায়, কারণ ইয়োটুন ট্রল মানুষ মারতে মারতে একটা বিশেষ জায়গার দিকে এগিয়ে যাচ্ছে। ইয়োটুনকে থামাতে পারবে একমাত্র বিউটিফুলই। বিউটিফুল সব বুঝে পাহাড় ভেঙে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইয়োটুন এক বৃদ্ধ দম্পতির ঘর ভেঙে সামনে এগোচ্ছিল, আর অবাক করার বিষয়, এই ঘরটাই প্রথম মুভিতেও ধ্বংস হয়েছিল। নোরা আর তার টিম ইয়োটুনের সামনে এসে দাঁড়ায়। ফ্লেয়ার গান দিয়ে নোরা ট্রলটাকে নিজেদের দিকে টানে। ঠিক তখনই বরফ ভেঙে বেরিয়ে আসে বিউটিফুল। সে ইয়োটুনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাদের হাবভাব দেখেই বোঝা যায় তারা একমত নয়, বরং সংঘর্ষ আসন্ন। হঠাৎ ইয়োটুন জোরে পা আছড়ে মারে, বরফে ফাটল ধরে যায়। নোরা কোনো মতে বাঁচতে বাঁচতে হেলিকপ্টারের দিকে দৌড়ায়, কিন্তু বিউটিফুল ফাটলের মধ্যে পড়ে বরফের নিচের গভীর পানিতে তলিয়ে যায়।
নোরা শেষ মুহূর্তে বেঁচে যায়, কিন্তু তার মনে হয় তার কারণেই বিউটিফুল মারা গেছে। এই অপরাধবোধ নোরাকে ভেঙে দেয়। শেষমেশ তারা বেঁচে ফিরে আসে। ইয়োটুনের চলার পথ ট্রেস করে তারা বুঝতে পারে সে যাচ্ছে ট্রনহাইম সিটি, সেন্ট ওলাফের সমাধির দিকে, নিডারোস চার্চে, কারণ ইয়োটুন কিং ওলাফের সমাধি ধ্বংস করে প্রতিশোধ নিতে চায়। আর ঠিক তখনই তারা যা পড়ে দেখে তা দেখে সবার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। কারণ সত্যিটা ছিল একেবারেই উল্টো। কিং ওলাফ কখনোই ট্রলদের দেশ ছাড়া করার ফরমান জারি করেনি। ট্রলদের হত্যা করার প্রশ্নই ওঠে না, বরং বাস্তবতা ছিল আরও হৃদয় বিদারক। ওলাফ জানত ট্রলদের সঙ্গে ভয়ঙ্কর অন্যায় করা হয়েছে, তাই সে ট্রলদের জন্য নিজের রাজ্যেই একটা আলাদা ভূমি বরাদ্দ দিতে চেয়েছিল। সেই ভূমির নাম ছিল ইয়েটুনহাইম। কিন্তু খ্রিস্টানরা এটা কখনোই মেনে নিতে চায়নি। তাদের চোখে ট্রল ছিল শয়তান আর ওলাফ ছিল বিশ্বাসঘাতক। এই কারণেই শুরু হয় ব্যাটল অফ স্টিকলেস্ট্যাড, আর সেই যুদ্ধে খ্রিস্টানরাই নির্মমভাবে কিং ওলাফকে হত্যা করে। এই সত্য জানার পর আর একটা বিষয় একেবারে পরিষ্কার হয়ে যায়। এতক্ষণ আমরা ভেবেছিলাম ইয়োটুন ট্রল এসছে ওলাফের কবর ধ্বংস করে প্রতিশোধ নিতে, কিন্তু না, ইয়োটুন এখন পুরো মানব জাতির ওপর প্রতিশোধ নিতে চায়। এই মুহূর্তে ট্রলের ধ্বংসযজ্ঞ সব নিউজ চ্যানেলে লাইভ সম্প্রচার হচ্ছিল। ট্রনহাইম শহর খালি করে দেয়া হচ্ছিল, চারিদিকে শুধু আতঙ্ক আর বিশৃঙ্খলা। এই অবস্থায় নোরা, আন্দ্রে, ক্রেস, স্টার আর রাদানি একটাই সিদ্ধান্ত নেয়, ওরা পালাবে না, ওরা এখানেই দাঁড়িয়ে ট্রলের মুখোমুখি হবে। কিন্তু প্রশ্ন একটাই, এমন একটা দৈত্যকে কিভাবে মারা সম্ভব যার গায়ে কোনো অস্ত্রই কাজ করে না? ঠিক তখনই নোরার মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে। সে ভাবে কিং ওলাফ কেন রূপার তলোয়ার ব্যবহার করত? রূপা তো নরম ধাতু, এটা দিয়ে ট্রল মারা সম্ভব কিভাবে? আর ঠিক তখনই সত্যিটা তার মাথায় হেড করে। রূপা মরিচা ধরে না, আর সেই রূপা যদি পবিত্র পানিতে ভেজানো হয় তাহলে সেটাই হয়ে উঠতে পারে ট্রলের সবচেয়ে বড় দুর্বলতা। নোরা সঙ্গে সঙ্গে পবিত্র পানিতে নিজের ছুরিটা ভিজিয়ে ট্রলের শরীর থেকে পাওয়া পাথরের ওপর আঘাত করে, আর অবিশ্বাস্যভাবে পাথরটা মাখনের মতো কেটে যায়। এর মানে পরিষ্কার, হোলি ওয়াটারই ট্রল মারার একমাত্র উপায়। কিন্তু এত পবিত্র পানি আসবে কোথা থেকে? ঠিক তখনই স্টার মনে করিয়ে দেয় কিং ওলাফের সমাধির পাশেই আছে একটা পবিত্র পানির খাল। শহরের মানুষদের সাহায্যে শত শত পাত্রে পবিত্র পানি সংগ্রহ করা হয়। সবগুলো পানিকে ওয়াটার বোমায় রূপান্তর করা হয়। এদিকে আন্দ্রে আর স্টার চার্চে থেকে যায়, কারণ ট্রল এলেই ঘণ্টা বাজাতে হবে। এই ঘণ্টার শব্দ ট্রলকে দুর্বল করে দেয়। এরপর নেমে আসে সেই ভয়ঙ্কর রাত। ইয়োটুন ট্রনহাইমে ঢুকে পড়ে। আর্মি একসাথে মিসাইল আর পবিত্র পানির বোমা ছুটতে থাকে। ইয়োটুন আহত হয়, আগুনের মতো জ্বলতে থাকে, কিন্তু পুরোপুরি থামে না। চার্চের ঘণ্টা বাজতেই ট্রল উন্মত্ত হয়ে ওঠে। সে বিশাল এক গাছ তুলে চার্চের দিকে ছুঁড়ে মারে। এক ঝটকায় চার্চের বড় অংশ ধসে পড়ে, ঘণ্টা থেমে যায়, আর সেই সাথে সাথে ইয়োটুন আরও ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে। পবিত্র পানির ট্র্যাপে পড়ে ইয়োটুন আবার আগুনে পুড়তে থাকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিজেকে রিকভার করে নেয়। এবার তার একটাই টার্গেট, নোরা। ঠিক তখনই বরফ ভেঙে উঠে আসে বিউটিফুল ট্রল। হ্যাঁ বন্ধুরা, বিউটিফুল মারা যায়নি, সে ইয়োটুনের পিছু পিছু এত দূর পর্যন্ত চলে এসেছে। দুই ট্রলের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, কিন্তু ইয়োটুন খুব দ্রুত বিউটিফুলকে ওভারপাওয়ার করে ফেলে। বিউটিফুল নদীতে পড়ে যায়। নোরা প্রাণপণে পবিত্র পানির লঞ্চার দিয়ে ইয়োটুনকে থামানোর চেষ্টা করে। এদিকে আন্দ্রে শেষ পবিত্র পানির বোমাটা নিয়ে ক্রিসের হেলিকপ্টারে ওঠে। আন্দ্রের প্রাণ ভয়ঙ্কর, বাইরে থেকে পানি কাজ করছে না, তাই এই পানি ট্রলের শরীরের ভেতরেই ঢোকাতে হবে। ডেটোনেটর ভেঙে যাওয়ায় আন্দ্রে সিদ্ধান্ত নেয় সে নিজেই ঝাঁপ দেবে, নিজের জীবন দিয়ে হাজার হাজার মানুষকে বাঁচাবে। শেষ মুহূর্তে সে ভিডিও কলে সিগিকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাদের সন্তানদের বলো ওদের বাবা একজন সুপারহিরো ছিল। এই কথা বলেই আন্দ্রে পবিত্র পানি আর বোমা নিয়ে ইয়োটুনের মুখের ভেতর ঝাঁপ দেয়। এক ভয়ঙ্কর বিস্ফোরণ, ইয়োটুন ভেতর থেকে আগুনে পুড়ে ভেঙে যেতে থাকে। ঠিক তখনই বিউটিফুল উঠে দাঁড়ায়। এক প্রচণ্ড ঘুষিতে সে ইয়োটুনের হাড় ছিঁড়ে বের করে ফেলে। এক পলকে ইয়োটুন চূর্ণ হয়ে যায়, সব শেষ। কিছুদিন পর ট্রনহাইম আবার গড়ে ওঠে,
চার্চ পুনর্নির্মাণ হয়। সিগি জন্ম দেয় একটি কন্যা সন্তানের, নাম রাখা হয় উরা। নোরার হাতে আন্দ্রের লেখা সেই বই, যেটা সে একদিন পড়েনি, আজ সে পড়ে, আর পাহাড়ে বিউটিফুল শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু পোস্ট ক্রেডিট সিনে এক ভয়ঙ্কর ইঙ্গিত। প্রফেসর মোলার ট্রলের স্যাম্পল থেকে একটা নতুন ট্রল তৈরি করেছে, ছোট কিন্তু ভীষণ হিংস্র। এখানেই পরিষ্কার ট্রল 3 আসছেই, আর এবার হয়তো মানুষই ট্রলকে অস্ত্র বানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর আর আবেগঘন গল্পটা, যেখানে একদিকে ছিল মানুষের লোভ আর ক্ষমতার লড়াই, আর অন্যদিকে ছিল ত্যাগ, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা। এই সিনেমাটা আমাদের দেখিয়ে দেয় দানব সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় দানব জন্ম নেয় মানুষের হাত ধরেই। আপনাদের যদি এই গল্পটা সত্যিই ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের সবচেয়ে বেশি কোন দৃশ্যটা মনে দাগ কেটেছে। এবং হ্যাঁ, যদি চান আমি এই সিনেমার প্রথম পার্টটা আবারও ফুল ডিটেলে এক্সপ্লেইন করি, তাহলে সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নতুন নতুন ভয়ঙ্কর, রহস্যময় আর সিনেমাটিক গল্প নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।